আমার বাড়ি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলা। আমার ছেলে মিরপুর 10 গোলচত্বর এরিয়ার 18 জুলাই বিকেল 5:30 থেকে গুলিবিদ্ধ হয়। আমার ছেলে এসএসসি পরীক্ষার্থী ছিল, 5টা পরীক্ষা দিয়েছে, তারপরে সেই আন্দোলনে গেছে, সাথে নিয়ে 18 তারিখে। সেদিন তার সহযোদ্ধা যারা ছিল তাদেরকে আমি যেটা শুনলাম 18 তারিখে, ওদিন আমি বাড়িতে ছিলাম। আমার বাড়ি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ। আমার ছেলে, আমার ঢাকা ভাষা, ভাড়া ভাষা, আমার পরিবার এখানে আমার ফ্যামিলি নিয়ে থাকতাম। ছেলে এখান থেকে মিরপুর 2 তার খালার বাসা বেড়াতে যায় 15 তারিখে। 10 দিন গ্যাপ ছিল পরীক্ষা। এই গ্যাপের মধ্যে সে এই আন্দোলনে যোগ দেয়। তার খালাতো ভাইকে নিয়ে আরো তাদের খালাতো ভাই যারা তাদের সংগঠন ছিল ইউনিভার্সিটির উপর, তো তাদের সাথে এসে যায়। সেদিন এক পাশে ছিল পুলিশ, আর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ক্যাডাররা ছিল, আর অন্য পাশে সাধারণ ছাত্ররা, নিরস্ত্র ছাত্ররা ছিল। সেই নিরস্ত্র ছাত্রদের উপর তাদের একটা যৌক্তিক দাবি আদায়ের জন্য তারা রাস্তায় নেমেছিল, মিটিং মিছিল করেছিল। সেদিন তারা নির্মমভাবে গুলি করে হত্যা করে। তো আমি খবর পাই সন্ধ্যার সময়, আমি নামাজ আদায় করতেছি, সন্ধ্যাটা রিং আসলো, আমার মোবাইল সাইলেন্ট ছিল। মসজিদের বাইরে রিকোয়েস্ট করলাম, করে শুনি যে আমার ছেলে গুলিবিদ্ধ হয়েছে। তো আমি আমার ভাগ্নিকে নিয়ে বাড়ি থেকে রওনা দিলাম। তো তার সহযোদ্ধারা তারা এখান থেকে গুলিবিদ্ধ হওয়ার পর আজমত হাসপাতাল, আলুক হাসপাতালে, 2টা হাসপাতালে নিয়েছে, তারা রাখে নাই। তারপর ঢাকা মেডিকেলে নিয়ে আসছে। ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর তারা এখানে আইসিইউতে ভর্তি করছে। আমি আস্তে আস্তে ঢাকা মেডিকেলে পৌঁছতে রাতে অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে রাস্তাঘাট তো বন্ধ ছিল সব, অনেক কষ্ট করে প্রায় 1:30টার সময় ঢাকা মেডিকেলে এসে দেখি যে সে আইসিইউতে আছে। আমার ছেলে একটা গুলি লাগছিল, যে গুলিটা একদম চোখের মধ্যে, চোখে ডান চোখের উপরে, ডান চোখের উপরে গুলি লেগে একদম মস্তিষ্কে বরাবর। আসলে যা হবার ওই সময় হয়ে গেছে। ডাক্তারদের সাথে আমি পরামর্শ করলাম, তারা বললেন সিটি স্ক্যান করে দেখলেন। আমি উন্নত চিকিৎসার জন্য রিকোয়েস্ট করলাম তাদের, তো তারা বলছে যে আসলে এখন কিছু করার নেই, যে অবস্থায় এখানে আছে এখান থেকে নড়াচড়া করুন, আপনি তার জন্য দোয়া করেন। তো ওনারা বুঝতে পারছেন যে আসলে আর কিছু করার নেই। যাই হোক, বুঝতে পারছেন যে 18 তারিখ ওই সময় স্বৈরাচার ক্ষমতা, আমার ছেলে গুলিবিদ্ধ হল, আমার ছেলে মারা গেল 20 তারিখ দুপুর 2:06 ডাক্তার ঘোষণা করল মৃত। পরবর্তীতে সমস্যার সৃষ্টি হইল যে এই লাশ আমাকে ফোন করতেছে নানানভাবে, আমেরিকার লোক, পুলিশের লোক, অন্যান্য ফোন করে আমাকে বলতেছে যে লাশ এলাকায় আনা যাবে না, ঢাকায় খবর দিতে হবে। আমি যখন উত্তেজিত হলাম, রাগারাগি করলাম তাদের সাথে। পরবর্তীতে তারা বলতেছে যে আনবেন, রাতের অন্ধকারে আইনে কোনো কাউকে জানানো যাবে না, নীরবে নিবৃত্তি আপনি খবরটা দিল, জানাজা করবেন। তো আমি এদিকে দেখতেছি যে আসলে যে অবস্থা, আমার লাশ ওরকম হয়ে যেতে পারে, কারণ তাদের সাথে আমি আর কোনো বার্গেনিং না করে তাদের মতামত থেকে আমি আমার ছেলেকে এখান থেকে, তো 20 তারিখ যখন মারা গেল 2টা দিন, এখন আমি গেলাম মেডিকেল থেকে, বললো যে এতে যান ওই মিরপুর থানা থেকে আপনি একটা ইয়ে নিয়ে আসেন, জিডি করে নিয়ে আসেন। তো মিরপুর থানায় গেলাম, গিয়ে দেখি যে রাস্তার পাশেই সব অফিসার পুলিশ নিয়ে রাস্তা বসা আছে। আমি গিয়ে বললাম, কাগজ দেখাইলাম, বলতেছে না, এটা যে আমার এলাকায় মারা গেছে এটা নিশ্চিত, আমি কোনো কিছু দিতে পারবো না। আমরা কিন্তু হতাশ হয়ে চলে আসলাম। এই সময় যোগাযোগ ব্যবস্থা বন্ধ, সব নেটওয়ার্ক বন্ধ, সব কিছু বন্ধ। আমি আমার আর ভাগ্নে, আর একটা ভাগ্নে, 2টা ভাগ্নে ছিল আমার সাথে,
আর আমি এই তিনজনে এই অবস্থা আমি হতাশ হয়ে সন্ধ্যার পরে এসে বসে আছি হাসপাতালে। এরপর আমি কি করতে পারি, কোথায় যাবো? হঠাৎ করে একজনে বলতেছে বলে শাহবাগ থানায় জিডি নিচ্ছে, আপনি শাহবাগ থানায় যান। আমি শাহবাগ থানায় গেলাম, যাওয়ার পরে এখানে তারা জিডি নিল। পরবর্তীতে পোস্টমর্টমের জন্য প্রসেস করা হলো। তো করতে করতে পরের দিন রাত, মানে পরের দিন বলতে 21 তারিখ 8:30টার দিকে আমি আমার ছেলেকে বুঝিয়ে পেলাম, বুঝিয়ে পেলাম। তারপরে ওই দিক থেকে বাধা বিঘ্ন আছে। আমি লাস্টটা নিয়ে গাড়িতে তুলে অ্যাম্বুলেন্সে ওঠার পরে আমি ঘোষণা দিলাম আমার ছোটো ভাইয়ের বলে দিলাম যে তোমরা কোনো চিন্তা করো না, আমি আসতেছি, এখন আর কোনো কিছু বলার দরকার নেই। আমি গেলাম 12:30 বাজে আমি বাড়িতে গেলাম। লাস্ট আমার ভাই ঘুরেই ছিল। পরের দিন সকালে মাইক নিয়ে সবাইকে জানাই, বড় করে সবাইকে জানানো, অনেক লোক হাজার হাজার মানুষ আসছিল, তাদেরকে নিয়ে জানাজা করে নামাজ ওরা জানে যে দিনে গেলে আমরা ওইরকম প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম। আমাকে বলেন যাই যা 10-7 গ্রামের মানুষ সবাই কথা বলতেছিল যে গেলে অনেক কিছু হবে, এগুলো ওরা খবর পাই গেছে। প্রায় আমরা সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারছি। আসলে আমরা কি বলবো, এই যে দেখেন শহীদের বাবা, শহীদরা আছে, ভাই বোন আছে, আমাদের যে কষ্ট এটা আসলে বলার মতো না, বলে প্রকাশ করার মতো না। তারপরে ঘটনা আপনারা জানেন, দীর্ঘ 10 মাস হয়ে গেল। আমি 21শে আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করি, অভিযোগ দায়ের করি। সেখান থেকে এখনো তখন মানে তদন্তের কোনো ভালো কিছু পাচ্ছি না। একদিন এখানে যে এসপি সাহেব আছেন, মমিনুল সাহেব, উনি আমাদের ডাকলেন, যারা সহযোগিতা ছিল আমার ছেলে 4 জন, তাদেরকে নিয়ে একটা স্টেটমেন্ট নিয়েছে। ওই মিরপুর 10-এ গিয়ে করে কোনো ফলাফল নেই। আসলে আমরা যেটা ভাবছি যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার একটা বিপ্লবের পরে তারা আসছে, তারা আমরা আমাদের সন্তানদের হত্যার বিচার পাবো, আমরা এটা দেখে যেতে পারবো। আসলে তো আমরা তো আমার কিছু নাই। আমাদের এই শহীদ যারা আমাদের সন্তান চলে গেছে, যারা আমার আপনজন চলে গেছে, সারা পৃথিবী যদি আমাদের পায়ের কাছে এনে দেওয়া যায়, আমাদের সন্তানের একটা চুলের পরিমাণও আমাদের কাছে মূল্যায়ন করা। আমরা যেটা চাই, আমরা চাই বিচার। এই যে তাদের ন্যায্য একটা দাবির জন্য ছাত্ররা রাস্তায় নামলো আর গুলি করে দিল, একটা স্বাধীন দেশে কেমনে সম্ভব, কিভাবে সম্ভব? এটা আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখি যে আমরা বিচারটা চাই, এটাই আমাদের প্রধান এবং প্রথম দাবি। পরবর্তীতে আমাদের এই সারা বাংলাদেশে যে গেজেটভুক্ত শহীদ আছে, সেখানে 834 জন আছে, তার মধ্যে কিছু কয়েকজন পুলিশ ঢুকে গেছে, এগুলি আমরা অ্যাপ্লাই করছি বাদ দেওয়ার জন্য। প্রত্যেকটা পরিবারে দেখা গেল ম্যাক্সিমাম 80% মানুষ শ্রমজীবী, নানান তারা ইনকাম করতো, তারা চলতো, এইভাবে তার পরিবার চলতো। কিন্তু এই যে আহত, শুধুগুলি নিহত না, আমাদের যে যারা যুদ্ধ করছে, যারা চক্ষু হারাইছে, হাত হারাইছে, পা হারাইছে, আপনারা জানেন তারা কত নিম্ন, মানে তাদের জীবন কত কষ্ট হয়ে গেছে, তারা বাধ্য হইতেছে বিষ পান করার জন্য। মানে কতটুকু হতাশ হওয়ার পরে, কতটুকু অবহেলিত হওয়ার পরে একটা মানে ছেলেরা এইরকম পথ বেছে নিতেছে। তা আমরা আসলে খুব হতাশ। তারা এই যারা শহীদ এবং আহত আছে, তাদেরকে নিয়ে সরকারের যে আনুগত্য মানে দেখানো দরকার ছিল, যে আন্তরিকতা দেখানো দরকার ছিল, কোনোটাই আমরা দেখতে পাচ্ছি না। এই যে দেখেন যে একটা ঘটনা ঘটলো, এটা তো এখন প্রমাণিত, সবাই জানে যে এখানে 114টা লাশ এখানে কবর দেওয়া হয়েছে রায়ের বাজারে। তো এখানে এইটা তো খুব সহজ প্রক্রিয়া, এটা তো কঠিন কিছু না। বিজ্ঞান এত এত উন্নত হয়েছে, ডিএনএ টেস্টের মাধ্যমে তাকে শনাক্ত করা তো সহজ। তাহলে এই কাজটা আজকে 10 মাস হয়ে গেল যে আমাদের সরকার, এই সরকারি
কোনো মানে ফয়সালা দিতে পারতেছে না, আন্তরিকতা দেখাইতেছে না। এই যে আমার একজন পাশে শহীদের ওয়াইফে যে বললেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে, মানুষের কাছে যাচ্ছে, সবাইকে দেখবো এই বলেই দিনাতিপাত করতেছে। এটা আমাদের জন্য লজ্জাজনক এবং দুঃখজনক। যারা সংশ্লিষ্ট এটার সাথে জড়িত তাদের প্রতি আমাদের মানে ঘৃণা আসে। এখন এগুলি নিয়ে কথা বলতে নিজেরও লজ্জা লাগে যে মানুষ কি ভাববে। মানুষ ভাববে যে দেখো যে তারা আন্দোলন করে আজকে সরকার হটাইলো একটা মানে আরেক সরকার আনলো, সেটা নিয়েও তারা এখন দেখা যায় আন্দোলন করা শুরু করলো। আমরা এখন মানে কোনো ভাষা বোঝাই পাচ্ছি না। দেখেন এই যে এটা জুলাই এত বড় একটা বিপ্লব ঘটে গেল, এটাকে স্বীকৃতি দেওয়ার জন্য এই যে বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে, কিন্তু কোনো সুরাহা নাই, দিবে দিচ্ছে। লাস্ট শুনলাম যে জুলাইয়ের মধ্যে হবে, কারণ কি হবে এটা আমরা জানি না। সবকিছু নিয়েই আমাদের যে শহীদ পরিবারগুলো আছে তারা সরকার, আমরা চাই এটা এগুলো বিচার। দ্বিতীয় হলো যে তাদের পুনর্বাসন, অসহায় ফ্যামিলিগুলো বাচ্চা নিয়ে, ছোট ছোট বাচ্চা নিয়ে কিভাবে যে কষ্ট দিনাতিপাত করতেছে, এটা আপনারা এখন ব্যাপারে দেখতে পারতেছেন। অনেক ফ্যামিলি খুব মানবতার জীবন যাপন করতেছে, এটা অনেকেই জানেন। আমরা চাই তাদের পুনর্বাসন, দ্রুত পুনর্বাসন করা হোক। যারা আহত আছে তাদেরকে সুচিকিৎসা করা হোক, তাদেরকে পুনর্বাসন করা হোক। এগুলি আমাদের প্রাণের দাবি। আপনারা যারা এখানে আসছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার পরিবার, আমাদের পরিবারদের জন্য, শহীদ পরিবারদের জন্য, আহত পরিবারদের জন্য দোয়া করবেন। এবং যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন, আপনাদের জুলাই রেভলিউশন এয়ারলাইন্স ও জুলাই কমিউনিটি এয়ারলাইন্স মিরপুর, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা শহীদ পরিবারকে আপনারা মনে প্রাণে লালন করেছেন। সেই জন্যই আপনারা আজকে আমাদেরকে এখানে ডেকেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের।